সশস্ত্র বাহিনীর সদস্যরা বলছে গুলি কর, সরাসরি গুলি কর, বুকে গুলি কর। গোপালগঞ্জে বিনা উস্কানিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানুষকে হত্যা করেছে, যেটা এটা সরাসরি আমি বলবো যে এটা হলো একটি গণহত্যার শামিল। তো এখানে সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ পৃথিবী, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ গুলো সরবরাহকৃত করা হয়েছে এবং তারা সে বিষয়ে মানে উদ্বেগ প্রকাশ করেছে যে নিজের জনগণের বিরুদ্ধে এ কি করে। পাকিস্তানের আমলে 25শে মার্চ থেকে আমাদের 16ই ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা যেভাবে পাখির মতন বাঙালিকে ইয়ে করে গুলি করে হত্যা করে তারপর তাদের লাশ যেভাবে টেনে হেসড়ে নিয়ে গেল, ঠিক সেইভাবেই তারা গতকালকে প্রথম যে ছেলেটাকে গুলি করা হলো তার হত্যা, তার মৃত্যু নিশ্চিত করলো বুটে তার গলা চেপে ধরে। আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না। এই সশস্ত্র বাহিনী তাকে আর আমরা কিভাবে আর কত অ্যাসিড টেস্ট করতে হবে যে এই 5 ডাকাতের, এই ডক্টর ইউনূসের ডাকাত দলের ক্ষমতার উৎস একমাত্র এই সেনাবাহিনী, একমাত্র, আর কিছু নেই। সেনাবাহিনী শেল্টার না দিলে, যেখানে পুলিশ পারেনি, যেখানে অন্য প্রশাসনের অন্য কেউ পারেনি, সেখানে গতকালকে জনগণ, বাংলাদেশের মানুষ, গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করেছে। তাদেরকে কিন্তু হত্যা করেনি, তাদেরকে কিন্তু মব করে কিলিয়ে পিটিয়ে বাইরে মেরে টাঙিয়ে রাখেনি। যে 18 কোটি বাঙালিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রাণ দিয়ে রক্ষা করবে এই সশস্ত্র বাহিনী, তাদের প্রতি কোনো ধরনের সংশয় মনে ঢুকুক সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করে আসছিলাম গত 11 মাস ধরে। এখন আমরা কি জাতি হিসাবে আবার মরিয়া প্রমাণ করিব যে আমরা জীবিত ছিলাম? না, আর প্রমাণের প্রয়োজন নেই, আর অ্যাসিড টেস্টের প্রয়োজন নেই। গতকালকে বঙ্গবন্ধুর তীর্থস্থানে, জন্মস্থানে গোপালগঞ্জে যে আগে থেকে ডিক্লার করে যে সেখানে তারা রাজনৈতিক সমাবেশ করবে, অর্থাৎ একটা নতুন রাজনৈতিক সংগঠন এখনো পর্যন্ত যার নিবন্ধন হয়নি এবং তার রেজিস্টার্ড সদস্য সংখ্যা কত সেসবগুলো আমরা জানি না। এই অর্বাচীন ছেলেরা নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি আইনের ভিতরে থেকে তারা সমাবেশ করতে পারে, কিন্তু সেই সমাবেশের ডাকার কালে যখন তারা আগেই ডিক্লার করে যে এবার বঙ্গবন্ধুর সমাধিকে, মুজিববাদকে সেখানে ধ্বংস করে আসবে, তখন এটা কিন্তু সেই আমাদের 32 নম্বর ভাঙ্গার স্মৃতির ফিরিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যায় যে সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ভূমিকা রাখেনি। অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু বিষয়টা আরেকটু অন্যভাবে বলি, সেটা হলো তখনও পর্যন্ত সাধারণ মানুষের সর্বশেষ আস্থার স্থল, যে নিরাপত্তা দিতে তারা শপথ গ্রহণ করেছে, যে নিরাপত্তার জন্য তারা প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত, যে নিরাপত্তা দেওয়ার জন্য যারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় সর্বোচ্চ বেতন প্রাপ্ত, সুবিধা প্রাপ্ত, রেশনভুক্ত, সেই আস্থার স্থলটাকে আমরা যারা বুঝি তারাও এড়িয়ে যাই না আস্থাহীনতায় যাতে না পড়ে যায়। কিন্তু গতকালকের পর এই গোপালগঞ্জে যে ঘটনা, আর্মি, আমি বলবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজে ঘটিয়েছেন, সেখানে কিন্তু কোনো ধরনের সার্জিস কোম্পানি এন্ড এদের মব কিন্তু তারা তৈরি করতে পারেনি, কারণ এটা গোপালগঞ্জের মাটি এবং বঙ্গবন্ধুর জন্মভূমি, সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো লোকই ছিল না এবং তারা সেখানে এসে উস্কানিমূলক ভাবে আবার বঙ্গবন্ধুর এমন তীব্রভাবে কথা বলছিল, তাতে করে স্থানীয় জনগণ ক্ষেপে গিয়ে তাদেরকে প্রতিহত করে, তাদেরকে মিটিং থেকে চলে যেতে বাধ্য করে এবং তারা সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাহারায়। সরকারি
সমস্ত প্রোটোকল দিয়ে, এবং সেখানে তাদের আগে পিছে বাংলাদেশের যে সকল যানগুলো আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ অবস্থায় দেখতে পাই অথবা শান্তি মিশনে দেখতে পাই, সেই সবগুলো যান তাদের সামনে পিছনে করে এই বিরাট গাড়ির বহর নিয়ে তারা গোপালগঞ্জে যায়, এবং সেখানে তারা জনগণের প্রতিবাদের মাঝে তারা মিটিং বানচাল করে 10 মিনিটের মাঝে তারা আশ্রয় নেয় ডিসি অফিসে, এবং সেখানে তাদেরকে কর্ডন করে রাখে জনগণ। সেখান থেকে এই সশস্ত্র বাহিনী তাদের সাজোয়া যানের ভিতরে যে সকল, আমি শব্দটা আজকে প্রয়োগ করব উলঙ্গ, আমি বলবো না বিবস্ত্র, উলঙ্গ ভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকাত দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে, শেল্টার দিয়ে যাচ্ছে, তাদের সাজোয়া যানের ভিতর দিয়ে ঢুকে তাদেরকে পার করে দিতে দিয়ে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত আমার জানা মতে, হতে পারে স্পোরাডিক কোন ইনসিডেন্ট হতে পারে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যুক্ত হয়নি, আক্রমণ করে না, এবং গতকালকে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না। সেই সশস্ত্র বাহিনীর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, শত শত ভিডিও ফুটেজ আছে, যে তারা যেখানে 5ই অগাস্টে 3রা অগাস্টে বলেছিল গত বছর এই ওয়াকার, যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ বা গুলি বর্ষণ করবে না, কিন্তু সে 3রা অগাস্ট 4ঠা অগাস্ট 5ই অগাস্ট তারা কিন্তু ঠিকই মিরপুরে এবং যাত্রাবাড়িতে এই পুলিশ বাহিনীর উপরে ওনারা গুলি করেছিলেন। আমরা এতদিন এইসব কল নিয়ে উচ্চবাচ্য করিনি, কিন্তু কালকে এটা সুস্পষ্ট তারা ভিডিও, আপনার যদি সেই সংগ্রহ এখন থাকতো আপনি ভিডিও দেখাতে পারতেন যে গোপালগঞ্জবাসীর নেতৃত্ব বা গোপালগঞ্জবাসীর যে প্রতিরোধ, যে শক্তিশালী প্রতিরোধ, এই প্রতিরোধ হলো তাদের নিজের অস্তিত্বকে রক্ষার প্রতিরোধ। সেই প্রতিরোধে তারা কোন রাজনৈতিক নেতৃত্বের ধারেনি, দাঁড়িয়ে থাকেনি। তারা বাংলাদেশের জাতির জনক, বাঙালি জাতির জনক কের পুণ্য ভূমিকে রক্ষা করার জন্য তারা আবাল বৃদ্ধ বনিতা মেয়েরা, স্পেশালি মেয়েরা রাস্তায় নেমে আসে, এবং সেখানে তারা জীবনের তোয়াক্কা করেনি। যে ছেলেগুলোকে আমাদের সশস্ত্র বাহিনী গুলি করে পাখির মতন হত্যা করেছে, তারা কিন্তু তাদের জীবন নিয়ে কোনো সংশয় প্রকাশ করে, তারা ভয় পায়নি। তারা জানে রক্ত দিয়ে কেনা বাংলাদেশকে আবারও রক্ত দিয়েই কেনা ফিরিয়ে আনতে হবে। যে কথাটা আপনি বলছেন যে আমরা 5ই অগাস্টের সময় 3রা অগাস্টের কথাটা আবারও রিপিট করি, যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিটিং করে বলেছেন যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী গুলি করবে না, এবং পরবর্তীতে আমরা জানি জাতিসংঘের মানবাধিকার কমিশনার ওয়ালকার তুর্ক এটা স্বীকারও করেছেন বিবিসিতে, যে বাংলাদেশের আর্মিদেরকে বা আর্মি প্রধানকে উনি ফোন করে বলেছেন যে সরকারের পক্ষে যদি তারা দাঁড়ায় তাহলে তারা যে শান্তি মিশনে যে চাকরি, সেই চাকরিতে নাও যেতে পারে। চিন্তা করে দেখুন, আমাদের মানুষকে হত্যা করছে তারা আজকে, সেদিন তারা বাংলাদেশের একটি রাষ্ট্র ব্যবস্থাকে বিক্রি করে দিল আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং মেটিকুলাসলি ডিজাইনের কাছে। এবং যে বিষয়টা এখন ঘটতে যাচ্ছে, আমরা যে কাজটা করব সেই কাজটা ইতিমধ্যে আকারে ইঙ্গিতে সবাই জানেন আমার কি কাজ। আমার কাজ হলো এসবগুলো নিয়ে প্রশ্ন তৈরি করা এবং প্রশ্নের উত্থাপন করা, উত্তর পাই আর না পাই। অন দ্য রেকর্ড জাতিসংঘে যাবে, অন দ্য রেকর্ড স্টেট ডিপার্টমেন্টে যাবে, অন দ্য রেকর্ড হোয়াইট হাউসে যাবে, অন দ্য রেকর্ড ইউরোপিয়ান ইউনিয়নে যাবে, অন দ্য রেকর্ড ব্রিটিশ পার্লামেন্টে, অস্ট্রেলিয়ান পার্লামেন্টে, এমনকি সাউথ আফ্রিকাতেও যাবে, কানাডাতে যাবে। লোকাল স্টেট গুলো মানে ইউনাইটেড স্টেটস এর যে লোকাল স্থানীয় রাষ্ট্রগুলো রয়েছে সেসব কলগুলোর সেনেটরদের কাছে যাবে। আমরা এই কাজগুলো যতটুকু পারি আমরা আমি বলতে চাচ্ছিলাম না, হয়তো আমার চোখে দেখা যায় এটা প্রায় কত হবে 38 ঘন্টার মতন কিন্তু ঘুম হয়নি। কারণ বাংলাদেশে যে মানুষকে হত্যা করা হচ্ছে গুলির মতন, এটা নিয়ে আর ঘুমানোর তো কোনো উপায় নেই। আমাদের পরবর্তী এই তথ্য সংগ্রহ করা,
ভিডিও সংগ্রহ করা, ছবি সংগ্রহ করা, সেসবগুলোকে ফাইলিং করা, সেসবগুলোকে ডকুমেন্টের আকারে আর্কাইভ করা এবং সেসবগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর কাজ করতে করতে আজকে আপনিও তো আমাকে হঠাৎ করে বললেন যে আমাকে আসতে হবে। আমি তখন এখনো পর্যন্ত আমার 3টা স্ক্রিনে কাজ করে যাচ্ছি। যে দেখুন, পাকিস্তানে কিন্তু আর্মি সবসময় কোনো একটা মানুষকে, কোনো একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে বা কোনো একজন খেলোয়াড়কে ধরে নিয়ে আসে এবং তাকে প্রমোট করে প্রধানমন্ত্রী পর্যন্ত বানায়, এবং তারা সেখানে তাদের পুতুল হিসাবে তারা এই দেশকে পরিচালনা করে বিভিন্ন মানুষকে, যেমন ইমরান খানের কথাও বলা যায়, তো ওনাকেও আর্মি প্রমোট করে প্রধানমন্ত্রী করে তারপরে আবার তাদের সাথে ঝগড়া তারা বাদ দিয়ে দিল। বেসিক্যালি পিছনে সবসময় আর্মি একটা ক্ষমতায় থাকে। আমরা গত 10-11 মাসে আমাদের যে বহু মানুষ আমাদেরকে, সাংবাদিক হিসেবে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছিলেন যে এই কয়েকটি সন্ত্রাসী ছেলের শক্তির উৎস কোথায়। গতকাল রাতে, গতকাল দিনে এটা প্রমাণিত হয়ে গেল এই শক্তির উৎসটা হলো যে বাংলাদেশের যে সেনাবাহিনী এখন একটা ঠিকাদারি কারবার করছেন, তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনকে কিন্তু তাদের প্রোটেকশন দেওয়ার কোনো কারণে নেই এবং দেয়ও না। তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে প্রোটেকশন দেয়নি, কালকে যেভাবে এনসিপি কে দিয়েছে, তারা আজকে যে বিএনপি রাস্তায় আছে তাদেরকেও এই ধরনের প্রোটেকশন আজও পর্যন্ত দেয়নি এবং কালকে দিবে বলে, কারণ বিএনপির বিরুদ্ধে যে মিছিলগুলো হলো গত সপ্তাহে, সেখানেও তারা কিন্তু এনসিপি কেই সাপোর্ট করে গেছে, বিএনপি কে নয়। তাহলে যেই আলোচনাটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট জানিয়ে দেওয়ার জন্য, যে বাংলাদেশের এই বর্তমান ওয়াকারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী পাকিস্তানি একটি ধারার প্রবর্তন করতে পরিকল্পনায় তারা আছে। সেই পরিকল্পনাটার অংশ হলো যে কোনো মৌলিক রাজনৈতিক দলকে না, তারা তাদের ইচ্ছা মতো, যেমন কালকে তো দেখলেন যে এনসিপির এই 5-6টা গুন্ডাকে তারা ঢাকা থেকে শত শত, মানে আমি বলবো কোটি টাকার খরচ করে আমাদের সশস্ত্র বাহিনীর যানবাহন ব্যবহার করে, সরকারি প্রোটোকল ব্যবহার করে তারা টুঙ্গিপাড়াতে নিয়ে গেলেন এবং কাটকা পড়লে আবার তাদেরকে, মানুষকে খুন করে তাদের জানে ভরে নিয়ে আসলেন। অতএব তারা তাদের পেটুয়া বাহিনীকে তারা তৈরি করছেন এবং তাদেরকেই তারা এই যে নির্বাচন বিএনপি যে চেষ্টা করছে বলার জন্য, আসলে যে নির্বাচনটা হবে এটা পাকিস্তানি কায়দাই হবে এবং পাকিস্তানি কায়দায় এনসিপি কে ক্ষমতায় বসিয়ে এই যে অর্বাচীন, অর্ধশিক্ষিত বা অর্ধ মূর্খ, যেভাবে যে বলুক না কেন, এবং এই যে ডাকাত দল, তাদের কাছ থেকে ক্ষমতায় বসিয়ে আর্মি পিছন থেকে এই সবসময় পাকিস্তানের মতন একটা ক্ষমতার অংশে থাকতে চায় এবং সেখানে ডক্টর ইউনূস আমৃত্যু একটা পোস্টে যেখানে থাকার প্রয়োজন সেখানে রাখতে চায়। সেই সাথে বিদেশি প্রভুদের কাছে আমরা সেই 71 সন থেকে শুনে আসছি, যদিও আমি 71-এর শিশু ছিলাম, আমি বলছি বই পড়ে সেই সময়কার, যে দেশ বিক্রিতে কেউ পাকিস্তানের দালাল, কেউ ইন্ডিয়ার দালাল, কেউ আমরা বাংলাদেশের দালাল। আমার শত্রু আমার মিত্র। অতএব আমাদের বাংলাদেশের পরীক্ষিত বন্ধু যারা আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে অকৃত্রিম ভাবে সহযোগিতা করেছে, যাদের সাথে আমাদের সবচেয়ে দীর্ঘতম বর্ডার এবং প্রতিবেশী, তাদের সাথেই আমাদের সুসম্পর্ক রাখতে হবে। না হলে ডক্টর ইউনূস, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে এই ক্ষমতা দখল করেছেন, তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার আম পাঠান কেন? এই সবগুলো হলো ভেক। অতএব এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে একটা স্থিতিশীল অর্থনৈতিক শক্তি হিসাবে এশিয়াতে যেটা ছিল, নট অনলি এশিয়ার সিম্বলিক, পাকিস্তানের অন্ততপক্ষে 2জন প্রধানমন্ত্রী বলেছেন যে তাদের জনগণ নাকি তাদেরকে বলে, তাদের সাপোর্টার তাদেরকে নাকি বলে যে আমাদের কিচ্ছু লাগবে না, তোমরা পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দাও। এবং আমার সাথে পাকিস্তানি সাংবাদিক আছে যারা আমার সাথে কাজ করে, তারাও সেই মিরাকলের কথা করে। সেই স্থিতিশীল ব্যবস্থাটাকে
100 বছর ইতিমধ্যে বাংলাদেশ পিছিয়ে গেছে। অনেকে বলবেন অনেক বেশি বলছি, আমার বেশি বলার কোনো প্রয়োজন নেই। আপনি অর্থনৈতিক সূচক দেখেন, আপনি জাতি ওয়ার্ল্ড ব্যাংকের সূচক দেখেন, আপনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সূচক দেখেন, আপনি দেখেন যে ট্যারিফের ব্যবস্থায় আমরা কতটুকু পিছিয়ে আছি, আপনি দেখেন যে গত সপ্তাহে ওয়ালমার্ট কতগুলো বাংলাদেশ থেকে কতগুলো প্যান্ট শার্টের অর্ডার ক্যান্সেল করেছে। আমি হয়তো বা এটাও বাংলাদেশের মেইট হইতে পারে, এমনকি টাইটাও বাংলাদেশের মেইট হইতে পারে। অতএব এই সার্বিক ব্যবস্থায় বাংলাদেশ ভিক্ষার ঝুলি ইতিমধ্যে হাতে, এবং সেইটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ। কারণ এই ছেলেগুলো, আমার কথা বলার প্রচুর লাইন, যেহেতু আমাদের আজকে ছিল গোপালগঞ্জে যে মানুষ হত্যা করেছে আমাদের সশস্ত্র বাহিনী, অন রেকর্ড, অন লাইভ টেলিভিশন, এটা কার শোনা কথা নয়, এটা কোনো কাছ থেকে শোনা কথা নয়। আমি এটা নিয়ে 24 ঘন্টার ভিডিও প্রোগ্রাম করতে পারবো লাইভ, 24 ঘন্টা দেখাইলেও শেষ হবে না যে কত তারা অত্যাচার করেছে। আমরা শুনতে পাচ্ছি আজকে রাতে যে কারফিউ জারি করে আবার সেখানে সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে, বিভিন্ন বাহিনী পাঠানো হয়েছে, সেখানে চিরুনি অভিযান হচ্ছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গোপনে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। তার সাথে যদি আমাদের বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা, স্পেশালি কানাডিয়ান সিনিয়র সাংবাদিক সাগর ভাইকে অন্তত 3-4 বার পোস্ট দিলেন যে রাতের আধারে যাতে আবার আপনাদের সেনাবাহিনী এবং এই সার্জিস ডাকাত দল নিয়ে আপনারা বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে আঘাত না করেন, তাহলে বাংলাদেশ জ্বলে ওঠা, আপনাদের পালানোর পথ থাকবে না। এটা এইভাবে বলি, যেটা কিছুক্ষণ আগেই আমার সহ আলোচক সালাউদ্দিন ভাই বলেছেন যে গোপালগঞ্জকে যে বাসী যে কাজটি করেছে, সেই কাজটি আমাদের ইনফেক্টেড হতে হবে অন্যান্য সমস্ত জেলায়, তাহলে 12 ঘন্টা লাগবে না, 1 ঘন্টায় পালানোর। তো তারা তো পালানোর পথ পায়নি, তারা তো পালিয়ে যেতে পারেনি কালকে। তার জন্য তাদের যে ঠিকাদার, সেই ঠিকাদার বাংলাদেশ আর্মি, তাদের আমাদের টাকায় কেনা সবচেয়ে দামি সাজুয়া যানের ভিতরে ভরে ভিডিওগুলো দেখানো উচিত। তাদেরকে নিয়ে আসছে, তারা আসতে পারেনি, তারা সেখানে আত্মসমর্পণ করেছে, তাদেরকে খুঁজে পাওয়া যেত না। আপনারা যে মব কিলিং এতদিন করছেন, আপনাদেরকে বালুর কণার মতন খুঁজে পাওয়া যেত না। আমি শুধু সালাউদ্দিন ভাইয়ের সাথে একটা বিষয় একমতে আমি শেয়ার করতে চাই। সারা বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে সাধারণ মানুষ যদি এভাবে নেমে আসে তাহলে তো 1 ঘন্টার বিষয়, কিন্তু আপনি শুধু এই গোপালগঞ্জের মতন ঢাকার চারপাশের নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার, এই এরিয়াগুলোতে, সোনারগাঁ, এই এরিয়াগুলোতে যদি জাগ্রত করতে পারেন আপনারা এবং মানুষকে ঢাকায় নিয়ে আসতে পারতেন গতকালকে, তাহলে তারা ঢাকা ছেড়ে পালিয়ে যেত।